রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আজকের লাইভ ক্লাসে তোমাদের স্বাগত। আমি আশা করছি তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে ভালো আছো, নিজেদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখছো এবং আমাদের সাথে লাইভ ক্লাসে তোমরা সংযুক্ত হয়েছ। আজকে আমি তোমাদের সাথে সপ্তম অধ্যায়েরই 8 নম্বর ক্লাস করতে যাচ্ছি, ত্রিকোণমিতিক সমীকরণ। গত ক্লাসে আমি এই ত্রিকোণমিতিক সমীকরণের প্রয়োজনীয় সূত্রগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে সেই সূত্রের ব্যবহারগুলো আমরা দেখাবো যে কীভাবে এখানে এই সূত্রগুলো ব্যবহার করে আমাদের এই প্রশ্নমালার সমস্যার সমাধান করতে হয়। তো শিক্ষার্থীরা, আমি দেখছি যে তোমরা কারা কারা আমার সাথে সংযুক্ত হয়েছো। প্লিজ আমাকে একটু কনফার্ম করো যে বোর্ডটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। আমাকে একটু কনফার্ম করো বোর্ডটা দেখা যাচ্ছে কিনা। আমি ততক্ষণে প্রশ্নটা তুলি, আজকে যে সমস্যাটা আমরা আলোচনা করব। তোমরা একটু কনফার্ম করো বোর্ডটা দেখা যাচ্ছে কিনা। আমাদের আলোচ্য বিষয় ত্রিকোণমিতিক সমীকরণ। দেখা যায় আমাদের সমাধান করতে হবে। সমাধান করো। প্রশ্নটা হচ্ছে 4 sin স্কোয়ার থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 5 যখন মাইনাস থিটার রেঞ্জটা আছে 2π ইজ লেস দ্যান থিটা ইজ লেস দ্যান 2π। অর্থাৎ থিটার মান আমাদের সমাধান করতে হবে। সমাধান করো মানে কি, একটা সমীকরণ দেওয়া আছে। কি সমীকরণ? ত্রিকোণমিতিক সমীকরণ। শিক্ষার্থীরা, ভোলা লাগতেছে কেন আবার? না তো জ্বালাই দিই। শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমাদের আমরা যে অঙ্কটা করতে যাচ্ছি বা যে সমস্যাটা সমাধান করতে যাচ্ছি, এটার প্রশ্নটা হচ্ছে সমাধান করো। কি হচ্ছে? 4 sin s ইন্টু sin স্কোয়ার থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 5। দেখো, এটি ত্রিকোণমিতিক সমীকরণ দেওয়া আছে। আমাদের এই ত্রিকোণমিতিক সমীকরণটি সমাধান করে কি করতে হবে? থিটার মান নির্ণয় করতে হবে। থিটার মান নির্ণয় করার জন্য গত ক্লাসে যে আমরা প্রয়োজনীয় সূত্রগুলো শিখেছি, সেখান থেকে যে সূত্রটি প্রয়োজন সেটি প্রয়োগ করতে হবে এবং সূত্র অনুযায়ী যেখানে n এর মান n বিলংস টু z ছিল, সেখান থেকে আমরা যে উত্তর ফলগুলো পাবো অর্থাৎ থিটার মানটা পাবো, সেই থিটার মানগুলো কি এই সীমানার অন্তর্গত থাকতে হবে। এই সীমানার বাইরে যদি আমরা কোনো n এর মান বসানোর পরে কোনো থিটার মান পাই, তাহলে সেটি কিন্তু গ্রহণযোগ্য হবে না। আশা করছি এখন তোমাদের ক্লাসটা বোর্ডটা ক্লিয়ার দেখা যাচ্ছে। আমাকে আরেকবার একটু কনফার্ম করো, মাঝখানে একটু ডিস্টার্ব হয়েছিল। তো লক্ষ্য করো, তাহলে সমীকরণটা আমরা কি করে সমাধান করব। তাহলে প্রদত্ত সমীকরণ, তাহলে আমাদের সমাধানটা আমরা শুরু করছি। সমাধান শুরু করার সময় আমরা কি লিখব? প্রদত্ত সমীকরণ যেটা দেয়া আছে সেটা 4 ইন্টু sin স্কোয়ার থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 5। আমাদের এই যে থিটার যে সীমানাটা দেওয়া আছে সেটা আমাদের পরে কাজে লাগবে, এই মুহূর্তে প্রয়োজন নেই। তো আমরা কি করব? দেখো, এখানে আমাদের যে সমীকরণটার ভেতরে যে ত্রিকোণমিতিক অনুপাত আছে, একটি আছে sin স্কোয়ার থিটা আর একটি আছে cos থিটা। তাহলে আমাকে কি করতে হবে এখন? আমাকে যে কাজটা করতে হবে এখন সেটা হচ্ছে এই যে
ত্রিকোণমিতিক মানে চলকের সাথে ত্রিকোণমিতিক যে অনুপাত সেটা সেম আনতে হবে। তাহলে আমাদের আছে একটি সাইন স্কোয়ার থিটা আর একটি আছে কস থিটা। কস থিটাকে আমরা সাইনে কনভার্ট করতে গেলে রুট ওভার ঝামেলা আসবে, কিন্তু সাইনকে আমরা সহজেই কজে কনভার্ট করতে পারি সূত্রের সাহায্যে। তাহলে আমরা এখন সেই কাজটা করব। তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা 4 ইন্টু একবারে ভেঙে মানটা বসায় দিব 1 মাইনাস কস স্কোয়ার থিটা প্লাস 4 ইন্টু কস থিটা মাইনাস 5 ইকুয়াল টু 0। আমরা একই জাতীয় ত্রিকোণমিতিক অনুপাতে নিয়ে আসব। তাহলে 4 মাইনাস 4 কজ স্কোয়ার থিটা প্লাস 4 কস থিটা মাইনাস 5 ইকুয়াল টু 0। শিক্ষার্থীরা, আমাদের এখানে যে এই সমীকরণটার মধ্যে থিটা চলকের যে ত্রিকোণমিতিক অনুপাত আছে কজ, এই কজের সর্বোচ্চ পাওয়ার কি কজ স্কোয়ার থিটা আছে। তাহলে কজ স্কোয়ার থিটা এখানে কিন্তু সাইনটা আছে মাইনাস, তাহলে এই মাইনাসটাকে আমরা প্লাস করব। প্লাস করতে গেলে পুরো রাশিটাকে আমাদের কি করতে হবে -1 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমি এই অংশটা আগে লিখলাম 4 কজ স্কোয়ার থিটা, তারপরে -4 কস থিটা, তারপর যেহেতু মাইনাস দিয়ে গুণ করছি আমরা -4 প্লাস 5 ইকুয়াল টু 0। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি উপরের থেকে মুছে ফেলছি। এখন আমাদের এটাকে আমরা আরেকটু আগাবো। 4 কজ স্কোয়ার থিটা মাইনাস 4 কস থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা যায়, বা এই রাশিটা একটি বর্গ রাশি। প্রদত্ত রাশিটি আমাদের একটি বর্গ রাশি, যে সমীকরণটা রাশিটার সাথে ইকুয়াল টু 0 সমীকরণ। তাহলে বর্গ রাশি এই পেশের যেটা আছে এটাকে আমরা এভাবে লিখতে পারি 2 কস থিটা হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2 cos theta plus into 1 plus 1 square equal to 0 implies that 2 cos theta minus 1 whole square equal to 0। তাহলে এখানে আমাদের একটি মাত্রই উৎপাদক, আমরা সেম উৎপাদক দুটো পাবো। তাহলে একটি নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে 2 cos theta minus 1 equal to 0 implies that cos theta equal to 1 এই পাশে আনলে 1, 2 দ্বারা ভাগ করলে 2। এটাকে আমরা লিখতে পারি cos theta equal to হাফ। কত ডিগ্রির মান? cos theta equal to হাফ। তাহলে শিক্ষার্থীরা আমাকে বলো cos কত ডিগ্রির মান হাফ? নিশ্চয়ই তোমরা জানো cos কত ডিগ্রির মান হাফ। একজন অ্যান্সার করো। গুড। cos 60 ডিগ্রির মান হাফ। 60 ডিগ্রিকে আমরা রেডিয়ানে লিখি। এখানে অবশ্যই রেডিয়ান একক ব্যবহার করতে হবে, যদি আমাদের সূত্রগুলো রেডিয়ান এককে আছে এবং আমাদের ব্যবধির যে সীমানা থিটার যে সীমানাটা দেওয়া আছে সেটাও আমাদের রেডিয়ান এককে আছে। তাহলে আমরা এখানে অবশ্যই রেডিয়ান একক ব্যবহার করতে হবে। যদি তোমার কাছে প্রশ্নে ডিগ্রি একক সীমানাটা ডিগ্রি একক থাকে, তাহলে সূত্রের প্রয়োগটাও কিন্তু রেডিয়ান থেকে ডিগ্রি এককে তোমাকে দেখাতে হবে, কথাটি মনে রাখতে হবে। তাহলে এখানে আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে, প্রশ্নের যে সীমানাটা আছে সীমানাটাও আছে আমাদের রেডিয়ান এককে, সূত্রও আমরা শিখেছি রেডিয়ান এককে। সো আমাদের এই যে হাফের মানটা cos কত π/3 অর্থাৎ 60 ডিগ্রি আমাদের করে নিতে হবে। আমরা সূত্র শিখলাম কয়েকদিন আগে গত ক্লাসে, cos থিটা ইকুয়াল টু cos আলফা হলে থিটা ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা যখন n বিলংস টু z। এই সূত্রটা আমরা গত ক্লাসে শেষের দিকে শিখেছি।
তো শিক্ষার্থীরা এই সূত্রটি এখন আমাদের প্রয়োগ করতে হবে। cos থিটা ইকুয়াল টু cos আলফা, cos থিটা ইকুয়াল টু cos আলফা, আলফা হচ্ছে π/3 হলে থিটা ইকুয়াল টু, অতএব থিটা ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা হচ্ছে π/3 যখন n বিলংস টু জে। শিক্ষার্থীরা এখানে থিটা হিসাবে আমরা যে মানটি পেয়েছি, এখন n এর মান এখনও বসানো হয়নি, তো সেখানে আমরা দুটো সমীকরণ পেয়েছি। ক্যালকুলেশনের স্বার্থে আমরা কি করব, এই দুটোকে আলাদা আলাদা করে লিখব। তাহলে আমরা লিখব যে অর্থাৎ থিটা ইকুয়াল টু 2n পাই প্লাস π/3 যখন n বিলংস টু জেড 1 নাম্বার, এবং থিটা ইকুয়াল টু 2n পাই মাইনাস π/3 যখন n বিলংস টু জেড 2 নাম্বার। তো আমরা থিটার মান দুটো পেলাম। এখন আমাদের থিটার নির্দিষ্ট মান বের করতে হবে। থিটার নির্দিষ্ট মান আমরা কি করে বের করব শিক্ষার্থীরা? আমাদের এবার n এর মান বসাতে হবে। যদি প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটি কথা আছে, যদি তোমার কাছে এখনই করে দেব। প্রিয় শিক্ষার্থীরা, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, তোমাদের জন্য একটি ঘোষণা আছে। আমার ক্লাসটি শেষ হওয়ার পরে আজকে আমাদের শ্রদ্ধেয় কেমিস্ট্রি স্যার মোস্তাফিজুর রহমান দ্বিতীয় বর্ষের উদ্দেশ্যে কেমিস্ট্রি একটি ক্লাস করবেন। তোমরা অবশ্যই প্রস্তুত থাকবে। অনলাইনে যে ক্লাস হওয়ার কথা ছিল অনিবার্য কারণে সেটি আজকে হচ্ছে না। সেই টাইমে আমাদের শ্রদ্ধেয় মোস্তাফিজ স্যার তোমাদের রসায়ন ক্লাস নেবেন। আশা করি বিজ্ঞান শাখার স্টুডেন্টরা তোমরা উপস্থিত থাকবে। তো আসো, এখন আমাদের এই যে যদি প্রশ্নে, আমাদের যে প্রশ্নটা যখন লেখা ছিল, যদি তোমার প্রশ্নে যদি ওই যে ফার্স্টে যে আমরা লিখেছিলাম যে থিটা মাইনাস 2π ইজ লেস দেন থিটা ইজ লেস দেন 2π, এই সীমানাটা দেয়া না থাকতো, তাহলে আমাদের যে আজকে যে এখন যে প্রশ্নটা, সেই প্রশ্নটা আমরা অ্যান্সার লিখে দিতে পারতাম। যদি সীমানা না দেয়া থাকে তাহলে এই পর্যন্তই উত্তর। কিন্তু আমাদের প্রশ্নে কি আছে, একটা ব্যবধি দিয়ে আছে থিটার মানের। শিক্ষার্থীরা, থিটার মানের একটি থিটার মানের একটি ব্যবধি দেওয়া আছে। সুতরাং এবার আমাদের যে কাজটা করতে হবে, প্রদত্ত সীমা, এটাকে বলে কি সীমা, প্রদত্ত সীমা কি দিয়ে আছে, মাইনাস 2π ইজ লেস দেন থিটা ইজ লেস দেন 2π, অর্থাৎ এটাকে আমরা এভাবে লিখতে পারি ব্যবধি আকারে মাইনাস 2π, 2π ফার্স্ট ব্র্যাকেট, কারণ এখানে কোনো ইকুয়াল টু চিহ্ন দেয়া নেই। যদি এই যে লেস দ্যানের সাথে ইকুয়াল টু চিহ্ন দেয়া থাকতো
তাহলে আমরা কি লিখতে পারতাম, আমরা লিখতে পারতাম যে থার্ড ব্র্যাকেট, এখানে ফার্স্ট ব্র্যাকেট না দিয়ে আমরা থার্ড ব্র্যাকেট দিতে পারতাম। তো এখন দেখো, যখন এবার এন এর মানগুলো বসাবো কোথায়, 1 নাম্বার 2 নাম্বারে, n = 0। প্রথমে আমরা যে কোনো অঙ্কের জন্য 0 দিয়ে শুরু করব। শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য রাখবে, যে কোনো অঙ্কের জন্য আমরা 0 দিয়ে শুরু করব। তখন 1 হতে পাই, একের মধ্যে আমরা যদি n এর মান 0 বসাই, খুব ভালো করে লক্ষ্য করো, 1 এর মধ্যে যদি আমরা n এর মান 0 বসাই তাহলে 2n পাই এর, তাহলে 2 × 0 × পাই 0, তাহলে কি থাকে, থিটা = আমরা যদি বসাই তাহলে 2 × 0 × পাই প্লাস π/3 সমান সমান π/3, যেটা কি বিলংস টু -2π, 2π, অর্থাৎ আমাদের সীমার মধ্যে আছে। আমি উপরের দিকে মুছে দিচ্ছি। এক নং হতে আমরা এটা পেলাম, এবার 2 নং হতে আমরা পাই লিখব। কেউ চাইলে এটি ছক আকারেও লিখতে পারো। 2 নং হতে পাই, পুরো দেখা যাচ্ছে কি না না জানে, হুম 2 নং হতে পাই কি হচ্ছে, থিটা = 2 × 0 × পাই মাইনাস π/3 = -π/3, যেটা কি বিলংস টু তার মধ্যে আছে 2π, 2π সীমার মধ্যে এটি আছে। তাহলে n এর জন্য আমরা n = 0 জন্য 0 কার সদস্য, পূর্ণ সংখ্যার সদস্য, z এর সদস্য, অর্থাৎ তাহলে 0 জন্য আমরা আমাদের যে দুটো সমীকরণ ছিল, 1 নাম্বার 2 নাম্বার, থিটার দুটো মান আমরা n সম্বলিত পেয়েছিলাম। তাহলে আমরা পাচ্ছি 1 নং হতে পাচ্ছি π/3, যেটা আমাদের প্রদত্ত সীমার মধ্যে আছে, এবং 2 নং হতে আমরা পাচ্ছি -π/3, যেটাও আমাদের প্রদত্ত সীমার মধ্যে আছে। এবার আমরা পর্যায়ক্রমে +1 -1 এভাবে করে পরীক্ষা করতে হবে, এবং ক্যালকুলেশন কিন্তু তোমাদের দেখাতে হবে। এই ক্যালকুলেশনে কিন্তু আলাদা করে মার্কস বরাদ্দ আছে। তাহলে আবার n = -1 হলে 1 নং হতে পাই কি পাই, থিটা = 2 × -1 × পাই প্লাস π/3 = -2π প্লাস π/3। এটাকে আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি, লসাগু করলে -6 + 1, তাহলে কত, -5π/3 বিলংস টু 2π, -2π, 2π। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি করে বুঝবো যে এটা এই সীমার মধ্যে আছে? আমরা দেখেছি যে π/3 কত, 60 ডিগ্রি। 60 ডিগ্রির সাথে π/3 সাথে যদি 5 গুণ করা হয়, π/3 মানে 60 ডিগ্রি, 5 × 6 = 30 ডিগ্রিতে যদি আমরা হিসাব করি, তাহলে 5 × 6 = 30, তার মানে 300 ডিগ্রি, মাইনাসের দিকে 300 ডিগ্রি, আর এদিকে -2π কিন্তু মাইনাসের দিকে 360 ডিগ্রি। তাহলে 300 ডিগ্রি -300 ডিগ্রি নিঃসন্দেহে -360 থেকে +360-এর ভিতরে অবস্থিত বা অবস্থান করে। সুতরাং আমাদের এই মানটিও গ্রহণযোগ্য। আমরা এরপরে দেখো 2 নং হতে পাই, 2 নং হতে পাই কি, থিটা = এটা হিসাব করলে -2π হবে, -π/3। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পাবো -7π/3 ডাজ নট বিলংস টু, এটা কিন্তু গ্রহণযোগ্য হবে না, 2π, 2π। আমরা কি লিখেছি, ডাজ নট বিলংস টু।
ভালো করে লক্ষ্য করো, আমরা কি লিখেছি? ডাজ নট বিলংস টু। লক্ষ্য করো, আমরা কিন্তু ডাজ নট বিলংস টু লিখেছি। কারণ কি? আমাদের এই মানটি π/3 অর্থাৎ 60 ডিগ্রি, 60 ডিগ্রি 6 7 42, -360-এর কিন্তু আরও ছোট মান, সুতরাং এটা গ্রহণযোগ্য নয়। তাহলে কার জন্য একটি মান পেলাম? দেখো n = -1-এর জন্য দুটো সমীকরণ থেকে আমরা একটি মান পাচ্ছি, আর একটি কিন্তু পেলাম না। তাহলে আমাদের উত্তর ফলের মধ্যে আমরা এই মানটা লিখব। এই মানটা নিচের পরবর্তী 2 নম্বর সমীকরণ থেকে প্রাপ্ত মানটি আমরা লিখব না। এবার আমরা কিন্তু পরীক্ষা করেছি n = 0-এর জন্য, n = -1-এর জন্য। এবার আমরা n = +1-এর জন্য পরীক্ষা করব। n = 1 +1 হলে একটু নিচে থেকে লিখি। n = 1 হলে 1 হতে পাই, থিটা n এ 2n পাই, n এর মান 1 বসালে 2π + π/3। শিক্ষার্থীরা এই মানটাও আমরা পাবো না। তাহলে এখান থেকে কত পাচ্ছি আমরা? 7π/3 ডাজ নট বিলংস টু -2π, 2π। তাহলে এই মানটাও আমরা পাচ্ছি না। কিন্তু দেখো 2 নং হতে পাই, থিটা = 2π, 2n মানে 1 বসালে 2π হয়, -π/3। এটা লসাগু করলে 5π/3 × 6, 6 থেকে 1 বিয়োগ দিলে 5π/3। আর 5π/3 কত? 300 ডিগ্রি, কি নিঃসন্দেহে বিলংস টু -2π থেকে 2π এর মধ্যে অন্তর্গত। শিক্ষার্থীরা এরপরে আমাদের যে n = -2 বা n = 2 যেটাই নেই না কেন, এখানে হ্যাঁ, এই যে যেটা আমাদের গ্রহণযোগ্য নয় সেটা কিন্তু আমরা ডাজ নট বিলংস টু দিয়ে লিখেছি। শিক্ষার্থীরা অন্তত একটি অংশ দেখাতে হবে। তাহলে আমাদের দেখো n = 0-এর জন্য আমরা দুটো সমীকরণ থেকে দুটো মানই পেয়েছি। n = -1-এর জন্য আমরা 1 নম্বর থেকে মান পেয়েছি, কিন্তু 2 নম্বর থেকে মানটা কিন্তু গ্রহণযোগ্য নয়। আমরা সেখানে দেখিয়েছি ডাজ নট বিলংস টু। আবার n = 1-এর জন্য 1 নং থেকে প্রাপ্ত মানটা গ্রহণযোগ্য নয়, কিন্তু 2 নং হতে প্রাপ্ত মানটা গ্রহণযোগ্য। এর বাইরে আমরা n এর মানের জন্য প্রদত্ত সীমার মধ্যে কোনো মান পাবো না। তাহলে আমরা এখন সমাধানটা গুছিয়ে লিখব। আমরা লিখব যে অতএব -2π > থিটা > 2π। এটাকে আমরা কিভাবে প্রকাশ করেছি? অর্থাৎ -2π, 2π কিসের মধ্যে? সীমার মধ্যে নির্ণয় সমাধান কি? কার সমাধান? থিটা = আমরা একটা মান পেয়েছি ±π/3 এবং আরেকটি মান পেয়েছি 5π/3, ±5π/3। আমরা এভাবেও লিখতে পারি, আবার এটাকে ছোট থেকে বড় আকারে সাজিয়েও লিখতে পারি। যেহেতু এই প্রশ্নটার জন্য আমাদের সেম +- মান এসেছে, তাই আমরা এই +- দিয়ে লেখাতে পারি। কিন্তু অন্য কোনো অঙ্কের জন্য আমাদের এরকমটি নাও হতে পারে, আলাদা আলাদা মান আসতে পারে, তখন আমাদের আলাদাভাবে দেখাতে হবে। শিক্ষার্থীরা আশা করছি তোমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নটির সমাধান বুঝতে পেরেছ। এবার আমি তোমাদের আর একটি সমাধান দেখাচ্ছি। আমাদের হাতে সময় কম, এমনি ক্লাস টাইম একটু বেশি হয়ে যাবে মনে হচ্ছে। তোমরা একটু দ্রুত মনোযোগ দিয়ে লক্ষ্য করো। আমরা যে বইটি ফলো করছি সেই বই অনুসারে আমাদের 2-এর 9 নম্বর অঙ্কটি আমি দেখছি। প্রশ্ন:
কি আছে cot থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু 2 sec থিটা। এটা কি করতে হবে, সমাধান করতে হবে। সমাধান করো যখন এখানেও আমাদের একটি সীমানা দিয়ে আছে 2π ইজ লেস দেন থিটা ইজ লেস দেন 2π। এই সীমার মধ্যে প্রদত্ত সমীকরণটি সমাধান করতে হবে। এই প্রশ্নটা বেশ গুরুত্বপূর্ণ, অনেকবারই বিভিন্ন সময় বিভিন্ন বোর্ডে এসেছে, তো সৃজনশীলেও আসতে পারে। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তাহলে সমাধান cot থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু 2 sec থিটা। সমাধানটা কি করে করতে হবে লক্ষ্য করো। আমরা লিখব cos থিটা বাই সাইন কজে নিয়ে যাব, সাইন থিটা প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই cos থিটা ইকুয়াল টু 2 ইন্টু 1 বাই cos থিটা। এটাকে আমরা লসাগু করব, সাইন থিটা ইন্টু cos থিটা, তাহলে কি হয় cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই cos থিটা। আমাদের উপরের অংশে মান কি হবে 1 ডিভাইডেড বাই সাইন থিটা ইন্টু cos থিটা ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই cos থিটা। এখানে আমরা কোনো এই জায়গায় আমরা কাটাকাটিও করে ফেলতে পারি, কারণ cos থিটার মান শূন্য হতে পারে না। বেশি ভালো হয় যেহেতু উৎপাদকীয় বিশ্লেষণের কিছু নিয়ম আছে। তোমরা যখন যদি তোমাদের দেখো লক্ষ্য করো যে এরকম আমরা সাধারণ যখন উৎপাদক বিশ্লেষণ করেছি, ধরো এক্স ইন্টু এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0 এই টাইপের সমীকরণ ছিল, তখন তুমি কি করেছো, এক্স কি ভাগ করে দেখিয়ে দিয়েছো? না, তুমি করেছো যে যদি এক্স 0 হয় তাহলে তুমি লিখেছো এক্স ইকুয়াল টু 0 এবং এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0 এভাবে। আর যদি এক্স 0 না হয় কোনো কারণে, তাহলে এটা নট ইকুয়াল টু 0 দেখিয়েছে। সুতরাং এটাও এক ধরনের উৎপাদকীয় বিশ্লেষণ, আমাদের এইভাবেই করেই দেখাতে হবে। কোনো কোনো প্রশ্নে এখানে আমাদের কজের মান 0 আসতে পারে, আবার কোনো প্রশ্নে নাও আসতে পারে, এটার মধ্যে আসবে না, তার বিশেষ কারণ আছে। তো লক্ষ্য করো, তাহলে আমরা এখন কি করব, কোনাকুনি গুণ করব। কোনাকুনি গুণ করলে আমরা পাচ্ছি হচ্ছে 2 সাইন থিটা ইন্টু cos থিটা ইকুয়াল টু cos থিটা। এবার আমরা সব কিছু বাম দিকে নিয়ে আসব। 2 সাইন থিটা cos থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু 0 ইমপ্লাইজ দ্যাট cos থিটা আমরা কমন নিব, cos থিটা কমন নিলে 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 ইমপ্লাইজ দ্যাট 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, যেহেতু cos থিটা নট ইকুয়াল টু 0। এই প্রদত্ত অঙ্কে cos থিটা নট ইকুয়াল টু 0, তার কারণ হচ্ছে cot থিটা আছে। cot থিটাকে আমরা সাইন কজে ভাগ করলে কি হয়, আমাদের কজ নিচে থাকে, তাহলে নিচে হর অংশ যদি 0 হয় তাহলে সমীকরণটাই সিদ্ধ মানে কি বাস্তবে পাওয়া যাবে না। একইভাবে রাইট সাইডে sec থিটা আছে, sec থিটা কি 1 বাই cos থিটা, তাহলে সেখানে আমাদের হর অংশে cos থিটা আছে, তাই cos থিটা 0 হতে পারে না। তাহলে একমাত্র সমীকরণ এটা। তাহলে সাইন থিটা ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, হাফ ইকুয়াল টু কত, সাইন আমরা পাই 60 ডিগ্রি, পাই বাই 6। তাহলে সাইন থিটা ইকুয়াল টু সাইন আলফা হলে থিটা ইকুয়াল টু n পাই প্লাস -1 হোল টু দি পাওয়ার n ইন্টু পাই বাই 6 যখন n বিলংস টু জেড। আশা করছি তোমরা সূত্রের প্রয়োগটি বুঝতে পেরেছ। এখানে একটাই সমীকরণ, এখন আমাদের যে প্রদত্ত সীমা অনুযায়ী মানগুলো বের করা। তাহলে আমরা প্রদত্ত সীমা অনুযায়ী মানগুলো এখন বের করব। যখন n ইকুয়াল টু 0 তখন আমরা থিটা ইকুয়াল টু কী পাই, এখানে 0 বসালে আমরা পাচ্ছি 0 প্লাস -1 হোল টু দি পাওয়ার 0 ইন্টু পাই বাই 6। তাহলে কত হচ্ছে, কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, তাহলে পাই বাই 6। এটা কি, আচ্ছা এর আগে আমাদের লিখে নিতে হবে প্রদত্ত সীমা। সীমা কি দেওয়া আছে, -2π ইজ লেস দ্যান থিটা ইজ লেস দ্যান 2π, অর্থাৎ -2π, 2π। তাহলে এখন এটা বিলংস টু -2π, 2π। তারপরে n ইকুয়াল টু -1 জন্য আমরা দেখব হলে থিটা ইকুয়াল টু
ক্যালকুলেশনটা করতে হবে, নাহলে তোমাদের ভুল হয়ে যেতে পারে। ক্যালকুলেশন দেখাতে হবে। তোমরা অনেকেই করো রাফ করে ক্যালকুলেশনটা, কোনো রকমের রাফ করে মানটা বসিয়ে দাও, এভাবে বসালে কিন্তু মার্কস কাটা যেতে পারে। তো কারণ তোমার ক্যালকুলেশনের স্বচ্ছতা আছে কিনা সেটা তোমাকে দেখাতে হবে। তাহলে n পাই, তাহলে মাইনাস পাই প্লাস -1 হোল টু দি পাওয়ার -1 ইন্টু পাই বাই 6 ইমপ্লাইজ দ্যাট মাইনাস পাই, এখানে কি হচ্ছে লক্ষ্য করো, পাওয়ার মাইনাস, উপরে পাওয়ার আছে মাইনাস, ওটা নিচে গেলে কি হয় মাইনাস। আমরা দেখাতে পারি ক্যালকুলেশনটা 1 ডিভাইডেড বাই -1, তাহলে পাওয়ার এখানে 1, তাহলে ইন্টু পাই বাই 6। তাহলে দেখো মাইনাস পাই, মাইনাসে মাইনাসে কী হয় মাইনাস পাই বাই 6। তাহলে পাই বাই 6কে যদি আমরা মাইনাস পাই দিয়ে বিয়োগ করা হয়, মানে যোগ হয়, এখানে মাইনাস কত হয় -7 পাই বাই 6, 7 পাই বাই 6, পাই বাই 6 মানে হচ্ছে 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি মানে 30, 3 7 21, তাহলে মাইনাসের দিকে 210 ডিগ্রি। তাহলে এটাও কি বিলংস টু -2 পাই, 2 পাই। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার আসো আমরা কি করব, n ইকুয়াল টু +1 নিব +1 এর জন্য। n ইকুয়াল টু 1 হলে থিটা ইকুয়াল টু পাই প্লাস -1 হোল টু দি পাওয়ার 1 ইন্টু পাই বাই 6। তাহলে ইমপ্লাইজ দ্যাট কত পাই, এখানে কত মাইনাস পাই বাই 6 সমান সমান কত 5 পাই বাই 6। শিক্ষার্থীরা কত পেলাম 5 পাই বাই 6। 5 পাই বাই 6 নিঃসন্দেহে কি প্লাস 5 পাই বাই 6 বিলংস টু -2 পাই, 2 পাই, এটার মধ্যেই আছে। আচ্ছা দেখো কিভাবে, পাই বাই 6 মানে 30, 3 5 15, অর্থাৎ 150 ডিগ্রি। এবার আমরা n এর মান কত নিব, এবার আমরা নিব n ইকুয়াল টু -2 হলে থিটা ইকুয়াল টু মাইনাস কত 2 পাই। লক্ষ্য করো থিটা ইকুয়াল টু n পাই, n পেলে -2, তাহলে -2 পাই প্লাস -1 হোল টু দি পাওয়ার কত -2 ইন্টু পাই বাই 6। আপাতত দেখে মনে হচ্ছে কিন্তু হবে না, কিন্তু মানটা কিন্তু পাওয়া যাবে। লক্ষ্য করো -2 পাই আর মাইনাসের পাওয়ার, এখানে লক্ষ্য করো আমি সাইডে দেখাচ্ছি, -1 হোল টু দি পাওয়ার -2 মানে 1 ডিভাইডেড বাই -1 পাওয়ার 2, তাহলে মাইনাসের পাওয়ার জোড় সংখ্যা, তাহলে কি হবে এটা প্লাস হয়ে যাবে, প্লাস পাই বাই 6। এবং এটা কি হচ্ছে লসাগু করলে আমরা পাচ্ছি 6, 6 দুগুণ 12, 12 থেকে 1 কম, তাহলে -11 পাই বাই 6। 11 পাই বাই 6 মানে পাই বাই 6 মানে 30, অর্থাৎ 30 ডিগ্রি। 30কে 11 দিয়ে গুণ করলে কত 3 11 33, অর্থাৎ -330 ডিগ্রি। 360-এর থেকে ভিতরে আছে, তাহলে বিলংস টু আমরা -2 পাই, 2 পাই এর মধ্যে আছে। এরপরে আমরা যদি 2 মান নেই সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না, বা এদিকে -3 নিলেও আমাদের গ্রহণযোগ্য হবে না। তাহলে এখন আমাদের উত্তর লেখার পালা, আমাদের এ পর্যায়ে আমাদের উত্তর লেখার পালা। এখন এখানে আমরা যে মানগুলো পেয়েছি প্রত্যেকটি মানই এলোমেলো, অর্থাৎ একই ধরনের আগের অঙ্কের মতো একই ধরনের মান কিন্তু আমাদের আসেনি। তাহলে আমাদের কি করতে হবে, মানগুলো ছোট থেকে বড় সাজিয়ে লিখতে হবে। তো আমরা লিখতে পারি যে অতএব -2 পাই ইজ লেস দেন থিটা ইজ লেস দেন 2 পাই, অর্থাৎ কি সীমা -2 পাই, 2 পাই, সীমার মধ্যে কি নির্ণয় সমাধান কি থিটা ইকুয়াল টু সবচেয়ে ছোট মান কত ছিল আমাদের, লক্ষ্য করো সবচেয়ে ছোট মান হচ্ছে 11 পাই বাই 6। তাহলে আমরা এটা আগে লিখব -11 পাই বাই 6। তারপরে ছোট মান হচ্ছে মাইনাসের দিকে -7 পাই বাই 6। তারপরের মান হচ্ছে 5 পাই বাই
প্রিয় শিক্ষার্থীরা, এরপরের মান হচ্ছে π/6। এর পরবর্তী মান হচ্ছে আমাদের π/6। π/6, তারপরের মান হচ্ছে 5π/6। আমরা ছোট থেকে বড় সাজিয়ে লিখব। সবচেয়ে ছোট মান হচ্ছে মাইনাস, অর্থাৎ 330 ডিগ্রি, তারপরে কি 200 মাইনাস 210 ডিগ্রি, তারপরে হচ্ছে আমাদের 30 ডিগ্রি, এরপর হচ্ছে সবচেয়ে বড় মান কত আসছে 5 6 মানে 30 3 5 15 150 ডিগ্রি। তাহলে এটাই আমাদের উত্তর। ক্লাস টাইম ওভার হয়ে গিয়েছে। তো শিক্ষার্থীরা, আশা করছি আমি তোমরা আজকে যে প্রশ্ন দুটো আমরা সমাধান দেখালাম, এই দুটো প্রশ্নই তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। এই প্রশ্নমালা আরও কিছু গুরুত্বপূর্ণ সমাধান আছে। আমি নেক্সট ক্লাসে আরও কয়েকটি প্রশ্ন করিয়ে আমরা এই প্রশ্নমালা সমাপ্ত করব। তো ততক্ষণ তোমরা ভালো থাকো। তো শিক্ষার্থীরা, তোমাদের সাথে পরবর্তী ক্লাসে আমাদের নেক্সট মঙ্গলবারে ফার্স্ট ইয়ারের ক্লাস হবে। উদ্দেশ্যে 2020-21 শিক্ষাবর্ষে যারা নতুন ভর্তি হয়েছে তাদের উদ্দেশ্যে আগামী মঙ্গলবারে আমাদের যথাসময়ে রুটিন অনুসারে ক্লাস হবে। আমরা প্রথম অধ্যায় দিয়ে শুরু করব। শিক্ষার্থীরা, তোমাদের কারো যদি সেই প্রথম অধ্যায়ে কোনো মানে পুরানো পড়া নিয়ে কারো যদি কোনো সমস্যা থাকে, তাহলে আশা করছি তোমরা এই পরবর্তী এই যে আমাদের যে নতুনদের জন্য যে ক্লাস শুরু হবে, তোমরা তোমাদের সেই ঘাটতিগুলো ঝালাই করে নেবে। এবং এটাই হচ্ছে আমাদের প্রথম বর্ষে ক্লাস শুরু, তোমাদের জন্য রিভিশন ক্লাস। তো সুতরাং ততক্ষণ তোমরা ভালো থাকো। তোমাদের উদ্দেশ্যে আবার আমাদের ক্লাস হবে আগামী বৃহস্পতিবারে। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে আমার ক্লাস সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে।